প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত টিভির সাপ্তাহিক সংলাপ দৃশ্যপটে। দৃশ্যপটে আজ আমাদের বিষয় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের নিরাপত্তা। সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাগুলো ঘটেছে তা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাইব, তার নানান দিক বোঝার চেষ্টা করব। আমাদের সাথে স্টুডিওতে আছেন এ বিষয়ে আলোচনা করার জন্য, আমি বাদিক থেকে পরিচয় করে দিচ্ছি। শুরুতেই আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জিয়া রহমান। তারপর আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়েরই গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ফাহমিদুল হক, এবং সবশেষে আছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান। এই আলোচনার সাথে নিরাপত্তার দিক দিয়ে বিবেচনা করলে গণমাধ্যমের বোধহয় একটা রেশারেশি সম্পর্ক আমরা দেখতে পেয়েছি। আপনি এটাকে কিভাবে দেখবেন? না, সব গণমাধ্যমের সঙ্গে সমানভাবে না। ধরুন যে আন্দোলনকারীদের একটা অংশ বা দেখা গেছে যে একজন সাংবাদিককে প্রহার করছে বা তাকে কাজে বাধা দিচ্ছে, একটা ঘটনা আমরা দেখেছি। এটা সম্ভবত ওটা মজা করেই করা সম্ভবত। যাই হোক, গণমাধ্যমের সঙ্গে একটা পার্শিয়াল কি বলবো দূরত্ব তৈরি হয়েছিল আন্দোলনের সঙ্গে। আবার এই ক্ষেত্রে গণমাধ্যমেরও কিছু দায়িত্বের জায়গায় আমরা কি বলবো যে এক ধরনের বায়াসনেস আমরা দেখছি অনেক ক্ষেত্রে কাভারেজের ক্ষেত্রে। যেমন ধরুন যে একটি দৈনিকের রিপোর্ট তারা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে, কারণ ওই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে শিবিরের কর্মীরা, এরকম করে রিপোর্ট করা হয়েছিল এবং সেটা প্রত্যাহার করা হয়েছে। কোনো টেলিভিশন চ্যানেলে এক একজন কোটা সংস্কার আন্দোলনের নেতাকে ডেকে তাকে প্রায় জেরার মতো করা হচ্ছে, যে বের করার চেষ্টা করা হচ্ছে যে তোমার কোনো শিবির কানেকশন আছে কিনা, কিংবা তোমাদের নেতৃত্বে ওই ধরনের লোকজন আছে কিনা। মানে এক ধরনের প্রো পিপল বা জনস্বার্থের আন্দোলন বা রাইট বেস মুভমেন্টের যে ধরনের সেন্সিবিলিটি গণমাধ্যমের কাছ থেকে আশা করা যায়, বেশিরভাগ গণমাধ্যমই সেটা পালন করেছে, তাদের দায়িত্ব পালন করেছে। কিন্তু কোনো গণমাধ্যম সেটার মধ্যে নানা ধরনের মানে ষড়যন্ত্র এবং অন্যান্য কিছু খোঁজার চেষ্টা করেছে, যেটা সাধারণত ক্ষমতায় থাকা রাজনীতিবিদরা যে ধরনের শঙ্কায় ভোগেন, কোনো গণমাধ্যম যেন ক্ষমতাবানদের পক্ষ থেকে সেই দায়িত্বটি পালন করার চেষ্টা করেছে। সুতরাং একটা দূরত্ব তৈরি হয়েছে, হবে, কিন্তু এটা সার্বিকভাবে পুরো আন্দোলনের সঙ্গে পুরো গণমাধ্যমের হয়নি বলে আমার বিশ্বাস। কিন্তু আমরা এটাও দেখেছি যে গণমাধ্যম থেকে সামাজিক গণমাধ্যমের বিরুদ্ধে এক ধরনের বিষোদ্গার করা হয়েছে, যে এইখান থেকে এই ধরনের গুজব তৈরি হচ্ছে কিংবা আন্দোলনের একটা তৈরি হচ্ছে। এখন গুজবের ব্যাপারটা তো ধরুন যে অন্তত দুটো ঘটনা গুজব ভুল প্রমাণিত হয়েছে। মানে ওটা গুজবই ছিল যে সেটা বোঝা গেছে যে একজন ছাত্র নিহত হয়েছে, এবং মানে সুফিয়া কামাল হলের যে রক কাটার যে গুজবটা, এই গুজব দুটো ভুল প্রমাণিত হয়েছে। এবং এটার মধ্য দিয়ে আসলে আমরা যদি বা কেউ যদি বলতে চায় যে এই আন্দোলনের কর্মী নেতারা গুজব নির্ভর একটা আন্দোলন করছে, সেটাও কিন্তু ভুল ধারণা হবে। এটা একটা পুরো মানে আন্দোলনের একটা আংশিক বা পার্শিয়াল একটা জায়গা। দুটো গুজব নিয়ে আমার একটা ভিন্ন বক্তব্য আছে, সেটা হচ্ছে যে এই দুটো গুজবের বেলায় কিন্তু আমরা দেখেছি যে ঘটনা হিসেবে দুটো মিথ্যা, কিন্তু তার প্রেক্ষিতটা খুবই সত্য। যে অর্থে যে ওই রাতে একটা ছেলে গুলিবিদ্ধ হয়েছিল, যে রাতে একটা ছেলের নিহত হওয়ার খবর আমরা পেলাম, 4 দিন পরে আমরা গণমাধ্যম থেকে জানলাম যে আচ্ছা একটা ছেলে হাসপাতালে গুলিবিদ্ধ হয়ে আছে। মানে 4 দিন ধরে গণমাধ্যমে কিন্তু এই খবরটা আসেনি, বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়নি যে তাদের একটা ছেলে গুলিবিদ্ধ হয়ে আছে। এটা কিন্তু একটা ভয়ানক দিক এক। দ্বিতীয়ত যে এই যে একটা হলে আপনার একটা লেখা যেটা আপনি উল্লেখ করেছেন যে হলগুলো প্রায় নির্যাতন শিবির কিংবা কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো, এই কনসেন্ট্রেশন ক্যাম্পের বাস্তবতাই নিশ্চয়ই আসলে এইরকম একটা গুজব। এটা আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত। আমি তো এই জায়গা থেকে লেখাটা লিখেছিলাম যে সেই গুজব এবং সেই গুজবটি, রক কাটার গুজবটি এবং গুজব প্রমাণিত হওয়ার পরে ওই সভানেত্রীর বিরুদ্ধে যে 2টা পদক্ষেপ বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে নেওয়া হলো, সেটার বাইরেও কিন্তু একটা বাস্তবতা আছে। মানে গুজব হয়েছিল বলেই তাকে সেদিন জুতোর মালা পরানো হয়েছিল, এবং গুজবটা মিথ্যা প্রমাণিত হওয়ার পরে তাকে আবার স্বপদে ফিরিয়ে নেওয়া আসা হলো মানে ফুলের মালা দিয়ে। এই দুটো ঘটনার বাইরে একটা বাস্তবতা আছে, সেটা হলো এই যে সবগুলো ছেলেদের হল যদি নাও বলি, বেশিরভাগ ছেলেদের হলে একটা বাস্তবতা আছে, এবং মেয়েদের হলগুলোর মধ্যে সুফিয়া কামালের একই বাস্তবতা রয়েছে, যে হলগুলোর প্রশাসন, প্রভোস্ট এবং মানে শিক্ষকরা মিলে বা টিউটররা মিলে যে একটা অফিসিয়াল যে মানে অ্যাডমিনিস্ট্রেশন, সেই জায়গায় সবটা তাদের মানে হাতে নেই। অনেক প্যারালাল একটা অ্যাডমিনিস্ট্রেশন ছাত্র সংগঠনের হাতে রয়েছে, এবং শিক্ষকদের অ্যাডমিনিস্ট্রেশন যতটা মানবিক হতে পারে, ছাত্র সংগঠন
অপ্রতিরোধ্য মানে একক ছাত্র মানে সংগঠন, ছাত্র সংগঠন তো আর অনেকগুলো নেই, হ্যাঁ একটা একটি থাকলে তার ছাত্র নিশ্চয়ই একটা সংগঠন, হ্যাঁ। ভিন্ন ধরনের। এবং সেই অ্যাডমিনিস্ট্রেশন অনেকখানি মানে কি বলবো যে মিছিলের সেই ছাত্র অ্যাডমিনিস্ট্রেশন অনেকখানি মিছিলে লোক সংগ্রহ করার উপরে অনেকখানি নির্ভরশীল, সিটে মানে নতুন ছাত্রদের ওঠানোর উপরে নির্ভরশীল, এবং সেখানে শুরু হয় গণরুম দিয়ে এবং চলতে থাকে গেস্ট রুমের মানে রেজিমেন্টেশনের মধ্য দিয়ে। এই বাস্তবতাগুলো কিন্তু ধীরে ধীরে সবাই জানছেন এবং এটা প্রকাশিত, আমরা ভেতরে থাকি বলে বহুদিন থেকেই জানি। এই প্রবণতাটা যে খুব পুরনো তাও নয়, এটাও মানে বেশ অল্প কয়েক বছর আগে থেকে ব্যাপারগুলো শুরু হয়েছে। ফলে আমরা ধরে নিতে পারি যে প্রতিটা হলে একজন বা একাধিকজন নিপীড়ক রয়েছে, যারা একই সংগঠনের জুনিয়র কর্মীদের উপরে কিংবা সাধারণ ছাত্রছাত্রীদের উপরে নিপীড়ন চালায় ধারাবাহিকভাবে। আপনার মনে থাকবে যে একটি নিজের ক্যালকুলেটর চাইতে গিয়ে কীভাবে ক্ষতবিক্ষত হয়েছিল একটি ছেলে, কিংবা ওই একই হলে রাতের বেলা পানিশমেন্ট খেতে খেতে একটা ছেলে মারাও গিয়েছিল লন থেকে। আমার কয়েক বছর আগের বিডি নিউজ 24-এর একটা শিরোনাম মনে পড়ছে, ভেতরের খবর ছিল এরকম যে মারবো না তো কি করব, বড় ভাইদের সালাম দেয় না। এইটা 4-5 বছর আগের একটা। আমি এই দুটো প্রসঙ্গ বলে আপনাকে আমি শেষ করি এখানে। ফলে ওই যে সুফিয়া কামালের ঘটনা, ওটা শুধু গুজব, রিয়েলিটিটা গুজব কেন্দ্রিকই না, এর বাইরেও যে রিয়েলিটিটা আছে সেটাও আমাদের অ্যাড্রেস করতে পারতে হবে। এটা একটা দিক। আরেকটা দিক হলো যে মানে ছাত্র সংগঠনের রাজনীতি, সেখানে যে ভাইয়ের যে মানে মানে দাপট, সেটা কিন্তু সাম্প্রতিক সময় অনেক বেড়েছে এবং সাধারণ ছাত্রের সঙ্গে ছাত্র নেতার যে হায়ারার্কিক্যাল ডিফারেন্স, সেটা আগের তুলনায় অনেক অনেক বেড়েছে। আগে ধরুন যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র এবং ছাত্র নেতা, সে অস্ত্র নিয়েও ঘোরে, এরকমও দেখেছি আমরা। কিন্তু এক ধরনের হিউম্যান রিলেশন যেটা মানে সমপর্যায়ের মানুষের মধ্যে, সেটা কিন্তু একরকম করে মেনটেন হতো। এখন অস্ত্র হয়তো অতটা নেই, কিন্তু মানে মানবিক যে দূরত্ব সেটা অনেক অনেক বেড়েছে। ফলে এক ধরনের রেজিমেন্টেড একটা হায়ারার্কিক্যাল ডিফারেন্স আমরা দেখছি একজন সাধারণ শিক্ষার্থী এবং একজন ছাত্র সংগঠনের নেতার মধ্যে। ফলে এই ঘটনাগুলো, এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা সুফিয়া কামালের, যেটা অবশ্যই আমরা গ্রহণ করতে পারছি না, মানে এই দৃশ্যটা দেখতে আমাদের খারাপ লাগছে, কিন্তু এটার পেছনে একটা বড় ব্যাকগ্রাউন্ড আছে, সেটাও আমাদের অ্যাড্রেস করতে পারতে হবে। ডক্টর সলিমুল্লাহ খান, এই যে সাম্প্রতিক ঘটনাগুলো থেকে আমরা দেখলাম যে ধরুন 19 জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একটা প্রতিবাদ লিপি পাঠিয়ে বা একটা চিঠি পাঠিয়েছেন, যেটার মধ্যে ডক্টর ফাহমিদুল হককেও দেখলাম উপাচার্যের কাছে শিক্ষার্থীদের নিরাপত্তা চেয়ে। এই সংখ্যাটা কি খুব কম মনে হয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে? যে তো বটেই, এখন শিক্ষকের সংখ্যা তো 2000-এর কাছাকাছি গেছে, তাই না? আমাদের সময়ে, আমি তো 30 বছর আগে শিক্ষক ছিলাম ওখানে, তখন আমাদের 1000 খানেক ছিল শিক্ষক। মানে জনসংখ্যা যেমন দেশে বৃদ্ধি পেয়েছে, বিশ্ববিদ্যালয়ের বিভাগের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, ছাত্র সংখ্যাও আশা করি বৃদ্ধি পেয়েছে, কিন্তু শিক্ষকদের তুলনায় ওই 2000-এর তুলনায় 19 জন তো খুবই কম, মানে শতকরা 1 জন বা তার চেয়েও কম। অবশ্যই এটা কম হবে। আমি দেখলাম MM আকাশের নাম আছে তাদের সকলের মধ্যে, 19 জন যে দিল। তো দেখা যাচ্ছে এরা অধিকাংশই সমাজের অন্য লোকেরা এদেরকে বামপন্থী বলে, তারা নিজেদের যাই বলুন না কেন, হ্যাঁ, বামপন্থী বা বাম প্রগতিশীল যে শব্দ ব্যবহার করেন। তো তারা বিশ্ববিদ্যালয়ের সব দিক থেকে কোণঠাসা, তাদের আগে তো অন্য কোনো রং ছিল, পিঙ্ক টিং, এখন তো তারা হলুদ হয়ে গেছে। সাংবাদিকতার অর্থে বলছি না। তো এই ধরুন আপাতত বললাম, যেহেতু কোনো রং নাই, ডোরা কাটাই বলুন, যে ডোরাকাটা শিক্ষকেরা যে প্রতিবাদ করেছেন সেটা অন্যদের নোট দিতে পারি। জি প্লিজ। আকাশ স্যার ছাড়া আর দুই একজন ছাড়া আসলে কারোরই সেরকম পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, পূর্বর ব্যাকগ্রাউন্ড নেই। মানে এটা না, ব্যাকগ্রাউন্ডের ব্যাপার না, তাদের মতামত দিতে, যেমন যেমন আছে, যেমন তানজিমউদ্দিন খান আছেন, তিনি হয়তো কোনো কমিউনিস্ট পার্টির সদস্য নন, কিন্তু তাকে সবসময় দেখা যায় তেল গ্যাস আন্দোলনের কমিটির পক্ষে বিবৃতি দিচ্ছেন। সেই হচ্ছে যারা আছে আর কি, এরা আমি ধরলাম এরা ধর্মনিরপেক্ষ শিক্ষক, মানে এরা পার্টি নিরপেক্ষ শিক্ষক, এটা বলাই ভালো, নিরপেক্ষ শিক্ষক। তো তাদের ডক্টর ফাহমিদুল হক, আপনার কি মনে হয় যে আপনারা যে চিঠিটা দিলেন, এরপরে বিশ্ববিদ্যালয়ের সিট বন্টন বলেন কিংবা ছাত্রদের নিরাপত্তা বলেন, তার কোনো উন্নতি হওয়ার সুযোগ আছে বা ঘটবে? না, এখন এই যা ঘটেছে সেটার পরিপ্রেক্ষিতে আমরা এই আলোচনাগুলো করার সুযোগ পাচ্ছি, এটাই হলো পজিটিভ দিক। আমি জানি না কতটুকু আলোচনার সুযোগের বাইরে যদি আপনি এটাকে কনসেন্ট্রেশন ক্যাম্প বলেন, তাহলে তো আলোচনা করাটা শুধু যথেষ্ট নয়, এই মুহূর্তে এটা বন্ধ করা দরকার। কনসেন্ট্রেশন ক্যাম্প তো সেটা তো আমরা যখন চিঠি নিয়ে উপাচার্য মহোদয়ের কাছে দেখা করি, তখন এই বিষয়টা আলাদা করে হাইলাইট করেছিলাম যে স্যার এই ধরনের ঘটনা আরও ঘটতে থাকবে যদি না মানে হল পরিচালনার বিষয়গুলো পুরোপুরি শিক্ষকদের হাতে আমরা না আনতে পারি। মানে ছিলই প্রায়, কিন্তু মাঝখানে কিছুটা অন্যদিকে চলে গেছে। এখন এটা ফিরিয়ে আনলে এক ধরনের মানে আমি বলতে চাই যে ইউনিভার্সিটির প্রেমিজে বা হলগুলোতে যদি এক ধরনের ন্যায্যতা
মোটামুটিভাবে প্রতিষ্ঠিত হয় তাহলে মানে দুর্ঘটনা, বড় দুর্ঘটনা এত বড় বিশ্ববিদ্যালয় অল্প কয়েকটা হল, ছাত্রাবাসে সিট কম, তাহলে এটা বন্টন করবে কে এবং ন্যায্যতা কিভাবে তৈরি হবে? না, বন্টন তো শিক্ষকদেরই করার কথা, কিন্তু সেটা 100% হচ্ছে না। এর বড় অংশ পদ্ধতি নিশ্চয়ই উদ্ভাবন করা দরকার যে কিভাবে করলে পদ্ধতি তো আমাদের জানা পদ্ধতি তো আছেই, কিন্তু সেটা কাজ করছে না এখন। সেটা কেন করছে না সেটা তো আমরা বিশ্লেষণ করার চেষ্টা করছি। কারণ হলো মানে আমাদের পুরনো লেখায় কিন্তু আপনি এটাও দাবি করেছিলেন যে বিশ্ববিদ্যালয়ের যে পদোন্নতির পদ্ধতিটা আছে, তার যে নিয়োগের পদ্ধতি আছে, তার মধ্যে আসলে এই হল প্রশাসনকে এইভাবে যে টিকায় রাখে এই বিষয়ে শিক্ষকদের কথা না বলার সেটাও একটা কারণ। মানে শিক্ষকরা তো দায়বদ্ধ আসলে এই বিষয় নিয়ে কথা বলতে, ছাত্রদের নিরাপত্তা নিয়ে। হ্যাঁ, সেটা সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা কথা বলার চেষ্টা করছি, কিন্তু যেটা হয়েছে যে কোনো কারণেই হোক, মানে কারণগুলো আমরা জানি, সেটা ডিটেইল আলাপের বিষয়, যে কোনো কারণেই হোক এই ব্যাপারগুলো আর শিক্ষকদের হাতে পুরোপুরি নেই। ফলে সে হল প্রশাসন বলতে আমি যেটা বলতে চাচ্ছি যে ঠিকঠাক মতো কাজ করছে না, বরং একটা ছদ্ম প্রশাসনের কথা আমি বলছি, যে প্যারালাল একটা প্রশাসন চলছে এবং সেই প্রশাসন অনেকটা অমানবিক। ফলে আমি দেখি যে হলের যে জীবন যাপন করে যে শিক্ষকরা চাইলে কি প্যারালাল প্রশাসন থাকতে পারে, মানে যদি শিক্ষকরা সম্মিলিতভাবে বা একটা উল্লেখযোগ্য পরিমাণ শিক্ষকদের সম্ভবত কোনো জায়গায় সীমাবদ্ধতা আছে, সেজন্য তারা পারছেন না এটা। ধরেন যদি আপনি ইউনিভার্সিটির এই পুরো রাজনৈতিক প্রক্রিয়াটা দেখেন, আমি দুটো লেখায় দুটো লেখা থেকে দুটো লাইন আমি কোট করি। সেটা হলো যে আমি যখন শিক্ষকদের পে স্কেল নিয়ে একটা মুভমেন্ট হচ্ছিল, আপনার মনে পড়বে, তখন আমরা দেখছিলাম যে আমাদের রাষ্ট্রের নির্বাহী যারা, তারা শিক্ষকদের পে স্কেল নিয়ে মানে যেরকম সেন্সিবল একটা স্ট্রাকচার আমরা এক্সপেক্ট করছিলাম সেরকম পাচ্ছিলাম না। তখন মানে একটা মুভমেন্ট হচ্ছিল, শিক্ষক সমিতি সেগুলো নেতৃত্ব দিচ্ছিল। তখন আমি আমার ওই লেখায় বলেছিলাম যে আগে রাজনীতিবিদরা শিক্ষকদের কাছে আসতেন পরামর্শের জন্য, আর এখন রাজনীতিবিদদের কাছে শিক্ষকরা গিয়ে বসে থাকেন একটা পদের জন্য, কোনো একটা মানে সিভি দিয়ে নানাভাবে প্লেস করেন, একে দিয়ে তাকে দিয়ে। তো এই জায়গাটায় তো সম্পর্কটা রাজনীতিবিদদের সঙ্গে সম্পর্কটা তো অল্টার্ড হয়ে গেছে। ফলে একজন শিক্ষক যিনি ইউনিভার্সিটির দায়িত্বপূর্ণ পদে আছেন, তার পক্ষে সেরকম স্ট্রং রোল প্লে করা সম্ভব হচ্ছে না। সেই গলতটা তো সেখানেই। ঢাকা বিশ্ববিদ্যালয় এখন যেটা শুনতে পাচ্ছি যে একটা বড় অংশের শিক্ষার্থী নারী পুরুষ মফস্বল থেকে আসেন, এইটা কি তাদের এই অসহায়ত্বের সুযোগ নেওয়ার একটা বড় ইয়ে হয়? হ্যাঁ, নিশ্চয়ই তাই। মানে ইনফ্যাক্ট আমাদের শিক্ষকদেরও একই দশা প্রায়। আচ্ছা, ধরুন যে শিক্ষকদেরও একই দশা প্রায়। ধরুন যে ঢাকা শহরে, আমি আমার ওই আগের লেখার রেফারেন্স দিচ্ছি, ঢাকা শহরে নিরাপদ একটি জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় একটি হলে কানেক্টেড হলে সেখানে একটা বাসা পাওয়া গেলে সম্ভবত 11,000 টাকা মাত্র বাসা ভাড়া আসে, আমি যদি ভুল না করে থাকি। তাহলে ওই বাসাটি লুক্রেটিভ, ফলে তিনি হাউস টিউটর হতে চান। এখন এই হাউস টিউটরশিপ কে পাবেন? মানে বাসার এগেনস্টে মানে শিক্ষকের সংখ্যা অনেক বেশি, এই হাউস টিউটরশিপ কে পাবেন? একটু কমে গেছে আগের তুলনায়। এটা পলিটিক্যালি ডিস্ট্রিবিউট করা হয়। একই ঘটনা কিন্তু ছাত্রদের ক্ষেত্রে, যে বাসাটা মানে আসনটা কে পাবে সেটা গণরুমে হলেও সেটাও পলিটিক্যালি ডিস্ট্রিবিউটেড হয়। আমি পুরো আলোচনায় কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে কিছু বলার সুযোগ পাই না, আমি এটা বলে আমি আমার অংশটুকু শেষ করছি। সেটা হলো যে একটা হলো 56%, ওরা চাচ্ছে 10%, ওরা বাতিলও চায়নি, একসময় বাতিলের দাবি ছিল, এখন 10% চেয়েছে। এটার মধ্যে সব কিছুই আছে, যে সব কিছুকেই আমরা রিভাইজ করে 10%-এ নামিয়ে নিয়ে আসি, কারণ 56% ইজ এ মেজরিটি ফিগার। এর মধ্যে মুক্তিযোদ্ধার কোটার ফিগারটা যেহেতু অনেক বড়, ফলে ওটা নিয়ে আলোচনাটা বেশি হয়েছে। এই 30% ছিল মুক্তিযুদ্ধের ইমিডিয়েট পরে কোটা ছিল মুক্তিযোদ্ধাদের। তারপরে আমরা এও জানি যে 75-এর পরে দীর্ঘদিন এই কোটাটা মানে তুলে দেওয়া হয়েছিল নাকি ছিল, যেটা কার্যকর কতটা হয়তো কিছু একটা হবে, মানে সেটা কার্যকর ছিল না, সম্ভবত ছিল না, এটা ছিল না, যেটা প্রয়োগ করা হয়নি সেটা থাকলে কি করে, এটা আবার রিট্রিভ করা হয়েছে 96-এর পরে। ওকে, সেটা ইমিডিয়েটলি মুক্তিযুদ্ধের পরে 30 কেন 50% হলেও আমার দিক থেকে কোনো আপত্তি থাকবে না। কিন্তু মুক্তিযুদ্ধের এত বছর পরে আপনি যখন এই ফিগারটা বসাচ্ছেন নতুন করে ওটাকে ইন্ট্রোডিউস করছেন, তখন এই ফিগারটা নিয়ে আমার মনে হয় যারা চালু করেছেন তাদের আরেকটু মানে কনসিডারেট হওয়া উচিত ছিল যে ফিগারটা কত বড় হচ্ছে। ফলে যেটা কি দাঁড়ালো, যে বর্তমান জেনারেশন যাদের সঙ্গে মুক্তিযুদ্ধের সরাসরি যোগাযোগ নেই, যাদের সঙ্গে একটা দূরত্ব এবং ইতিহাসের পাঠ থেকে এবং পূর্বপুরুষদের থেকে জানা একটা দেশপ্রেমের জায়গা থেকে মুক্তিযুদ্ধ, তাদের যখন পেশার প্রয়োজন উঠছে, তখন এই বড় ফিগারটা তাকে অ্যান্টাগনিস্টিক একটা জায়গায় এই প্রজন্মকে নিয়ে যাওয়া হচ্ছে।